আজকে আমরা ডিসকাস করব স্ট্যাটিক জিকের আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ফেমাস পারসনস, তাদের কিছু নিকনেম বা তারা কি নামে পরিচিত, সেগুলো আমরা আজকে ডিসকাস করব। দেখো, ফার্স্ট, প্রত্যেকে নোট ডাউন করবে খাতাতে। ঠিক আছে, প্রত্যেকে খাতাতে নোট ডাউন করবে এগুলো। দেখো, ফার্স্ট, মহাত্মা। মহাত্মা নামে কে পরিচিত? গান্ধীজি। মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা নামে আমাদের গান্ধীজি পরিচিত। ভেরি গুড, প্রত্যেকে তো আমরা ভালো করেই জানি। এবার আমার কোশ্চেনটা হচ্ছে, মহাত্মা উপাধিটা তাকে কে দিয়েছিল? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এক সেকেন্ড। ওকে, মহাত্মা উপাধি তাকে দিয়েছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এটা কবে দিয়েছিল বলতে পারবে? কবে দিয়েছিল? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কবে দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধিটা? সত্যাগ্রহ যেটা হয়েছিল তারপরে কি সত্যাগ্রহ? চম্পারণ সত্যাগ্রহ। ভেরি হ্যাঁ, গুড, চম্পারণ একদম সত্যাগ্রহের পরে। একদম কারেক্ট। এই এপিথেটটা দিয়েছিল চম্পারণ সত্যাগ্রহের পরে। কবে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ? 1917, 1925। 1917তে। 17। 1917তে চম্পারণ সত্যাগ্রহের সময় গান্ধীজিকে রবীন্দ্রনাথ টেগোর মহাত্মা উপাধি দিয়েছিল। আচ্ছা, মহাত্মা গান্ধীর আরেকটা এপিথেট আমরা জানি, জাতির পিতা, ফাদার অফ নেশনস, জাতির পিতা। এটা তাকে কে বলেছিল? জাতির পিতা কে বলেছিল? সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস। এটা তাকে বলেছিল সুভাষচন্দ্র বোস। তাহলে এটা তাকে বলেছিল সুভাষচন্দ্র বোস। কবে বলেছিল? এটা সুভাষচন্দ্র বোস কবে বলেছিল তাকে? দেখো, এটা সুভাষচন্দ্র বোস তাকে বলেছিল 1944, 1944 সালে, যখন সুভাষচন্দ্র বোস তখন ছিলেন কোথায়? বার্লিনে ছিলেন। বার্লিন কোথায় অবস্থিত? জার্মানি। জার্মানি। ভারত থেকে যখন চলে গিয়েছিল আমাদের সুভাষচন্দ্র বোস, তখন জার্মানিতে অল ইন্ডিয়া রেডিও থেকে, অল ইন্ডিয়া রেডিওতে যখন আমাদের ভারত ছাড়ো আন্দোলনটা চলছিল, ভারত ছাড়ো আন্দোলন অলরেডি 1942তে যখন ইনিশিয়েট হয়েছিল, তখন 1944 সালে বার্লিনে অল ইন্ডিয়া রেডিও থেকে সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে জাতির পিতা হিসেবে আখ্যা দিয়েছিলেন। আচ্ছা, এছাড়া সুভাষচন্দ্র আমাদের গান্ধীজিকে আরো একটা বিশেষ নামে বলা হয়, সেটা হচ্ছে নঙ্গা ফকির। নঙ্গা ফকির, এই উপাধিটা গান্ধীজিকে কে দিয়েছিল? চার্চিল। উইনস্টন চার্চিল। ভেরি গুড, এটা দিয়েছিল উইনস্টন চার্চিল। কবে দিয়েছিল? উইনস্টন চার্চিল এই উপাধিটা কবে দিয়েছিল? এটা দিয়েছিল 1931, 1932, যেই সময় আমাদের সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হচ্ছিল, দ্বিতীয় গোল টেবিল বৈঠক। কোথায় হচ্ছিল গোল টেবিল বৈঠক? কোথায় হয়েছিল? কতগুলো গোল টেবিল বৈঠক হয়েছিল? 3টে। তিনটে হয়েছিল, তিনটে গোল টেবিল। তিনটেই কোথায় হয়েছিল? লন্ডনে। ঠিক আছে, তখন আমাদের লর্ড আরউইন ছিল, তখন আমাদের ভাইস রয় ছিল লর্ড আরউইন। লর্ড আরউইনের যখন আমাদের আইন অমান্য আন্দোলন সূচনা হয়েছিল, তো আইন অমান্য আন্দোলন যাতে আমাদের মানে গান্ধী যেটা প্রত্যাহার করে নেন, আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করার জন্য রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল। ঠিক আছে, তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল। তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে শুধুমাত্র দ্বিতীয়তে আমাদের কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন গান্ধীজি। তো সেই সেই যে এখানে সেই যে অধিবেশন রাউন্ড টেবিল কনফারেন্সে উইনস্টন চার্চিল তাকে বলেছিলেন নঙ্গা ফকির। ওকে, আর এই তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে কে প্রেজেন্ট ছিল? সব রাউন্ড টেবিল কনফারেন্সে একজন কমন ব্যক্তি ছিলেন, সেটা ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। আম্বেদকর তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সেই ছিলেন। ঠিক আছে, সবগুলোতেই প্রেজেন্ট ছিলেন। আর একমাত্র সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে মহাত্মা গান্ধী পার্টিসিপেট করেছিলেন। আচ্ছা, আরেকটা গান্ধীজিকে বলা হয়, সেটা হচ্ছে মিকি মাউস। এটা কে বলেছিল, কে বলতে পারবে? সরোজিনী নাইডু।
একদম মিকি মাউস তাকে বলেছিলেন সরোজিনী নাইডু। প্রত্যেকে নোট ডাউন করে নেবে, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু তাকে বলেছিলেন। সরোজিনী নাইডু গান্ধীজির খুব প্রিয় ছিলেন, সেই রেসপেক্টে তিনি গান্ধীজিকে মিকি মাউস বলে ডাকতেন। গান্ধীজিকে বাপু বলা হয়ে থাকে। এই বাপু উপাধিটা তাকে কে দিয়েছিল? এটা একজন সন্ন্যাসী দিয়েছিল, তার নাম ছিল সেন্ট পল। ওকে, সেন্ট পল নামে একজন সন্ন্যাসী গান্ধীজিকে বাপু বা বাপুজি বলেছিলেন। এটাও বলেছিলেন তিনি 1917 সময় চম্পারণ সত্যাগ্রহের সময় সেন্ট পল গান্ধীজিকে বাপু বলে আখ্যা দিয়েছিলেন। সেন্ট পল। সরোজিনী নাইডু কত সালে মিকি মাউস না না, বলেছিল? এরকম এটা দেখো, যেগুলো সাল হয় সেগুলো বলে দিচ্ছি, এগুলো হয় না, ঠিক আছে? সবকিছু সাল হয় না, যেটার সাল হয় আমি অবশ্যই বলে দেবো। যেখানে সাল মেনশন করব না সেই সাল কোথাও পাবে না, ঠিক আছে? ওকে, দেখো এটা নোট ডাউন করেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আরেকটা গান্ধীজিকে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে সেন্ট অফ সবরমতী। সেন্ট অফ সবরমতী, সবরমতী আশ্রম। সবরমতীতে তিনি যে ভারত থেকে ফিরে এসে, মানে সরি, সাউথ আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন। কবে সাউথ আফ্রিকা থেকে তিনি ফিরে আসেন? রিটার্ন ফ্রম সাউথ আফ্রিকা 1915। 1915। 1915। তাহলে 1915 থেকে 1915-তে তিনি সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, ফিরে এসেছিলেন। তো সেই সময় তারপর তিনি সবরমতী ভারত পরিক্রমা করার পরে সবরমতীতে যে আশ্রম তৈরি করেছিলেন, সেই জন্য তাকে সেন্ট অফ সবরমতী বলা হয়ে থাকে। এটা পার্টিকুলারলি কোনো কারো দ্বারা নয়, এটা তাকে বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, নেক্সট ব্যক্তি যার সম্পর্কে আমরা আলোচনা করব, তার আগে এপিথেটটা বলি, দেখি কজন বলতে পারো। সেটা হচ্ছে বাবুজি। এটা বাপুজি ছিল, এটা বাবুজি। এই বাবুজি এপিথেটটা, বাবুজি কাকে বলা হয়? বাবুজি কাকে বলা হয় বলতে পারবে কেউ? স্যার জগজীবন রাম। জগজীবন রাম, ভেরি গুড। ওকে, বাবুজি বলা হয় কাকে? জগজীবন রামকে। এবার এই জগজীবন রাম কে ছিল? কে ছিল বলতো জগজীবন রাম? দেখো, তিনি একজন বিহারের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বিহারের স্বাধীনতা সংগ্রামী এবং দলিত সম্প্রদায়, দলিত অবশ্যই বোঝো, তাহলে তিনি একজন দলিত সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাহলে তিনি ফেমাস হয়েছিলেন কিভাবে? তার আরো কিছু মানে কারণে তিনি ফেমাস ছিলেন। তার প্রথম সবচেয়ে বিখ্যাত কারণ ছিল তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম আমাদের লেবার মিনিস্টার, মানে শ্রম মন্ত্রী। মনে পড়ছে? লেবার মিনিস্টার, শ্রম মন্ত্রী, হ্যাঁ স্যার। ঠিক আছে? ফার্স্ট লেবার মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন। এছাড়াও তার আরো একটা ডেজিগনেশন তিনি পেয়েছিলেন, সেটা কি? 1979-এ, 1979, 1979-এ যখন আমাদের হচ্ছে পিএম, 1989 যখন পিএম ছিল মোরারজি দেশাই। আমরা জানি যে ইন্দিরা গান্ধীকে সরিয়ে প্রথমবার নন কংগ্রেস, কংগ্রেস ছাড়া প্রথম পিএম হয়েছিল মোরারজি দেশাই, নন কংগ্রেস পিএম। যখন মোরারজি দেশাই 1979-এ যখন পিএম ছিলেন আমাদের মোরারজি দেশাই, তখন এই জগজীবন রাম ছিলেন ডেপুটি পিএম, মানে উপপ্রধানমন্ত্রী। ডেপুটি পিএম বলে কোনো পোস্ট হয় না, কিন্তু যখন কোনো দুজন ব্যক্তি এরকম থাকে যারা রাজনৈতিক জনপ্রিয়তার দিক থেকে একই রকম হয়, তখন তাকে ডেপুটি পিএম, একজনকে পিএম করা হয়, একজনকে ডেপুটি পিএম বলা হয়। আমাদের ভারতের প্রথম ডেপুটি পিএম কে ছিল বলতে পারবে? ইন্ডিয়ার ফার্স্ট ডেপুটি পিএম? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে বল্লভভাই প্যাটেল আমাদের হচ্ছে যখন ফার্স্ট যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং তার সাথে সাথে আমাদের
ডেপুটি পিএমও ছিলেন যখন আমাদের জওহরলাল নেহেরু পিএম হয়েছিলেন, তখন তিনি ডেপুটি পিএম হিসেবে কাজ করেছিলেন। ওকে, আচ্ছা, এই জগজীবন রামের যে ডটার অর্থাৎ কন্যা, সেও একজন বিখ্যাত ব্যক্তিত্ব। বলতে পারবে কে জগজীবন রামের মেয়ে? তার মেয়ের নাম ছিল কি? ওই তো স্যার বিহারের আগের দিনই পড়া হলো। বিহারের আগের দিন? আচ্ছা, মীরা কুমার। মীরা কুমার কে বলতো? কার? ফার্স্ট স্পিকার, মহিলা। ফার্স্ট ওমেন স্পিকার অব লোকসভা, আমাদের প্রথম মহিলা স্পিকার, ওমেন স্পিকার অফ লোকসভা। আমরা প্রত্যেকেই জানি মীরা কুমার সম্পর্কে। আর আরো একটা ফ্যাক্ট মনে রাখবে, এই মীরা কুমার ছিল সেকেন্ড, ঠিক আছে, মীরা কুমার ছিল সেকেন্ড ফিমেল অপোনেন্ট ইন প্রেসিডেন্সিয়াল ইলেকশন। মানে আমাদের যে রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থী, ঠিক আছে, সেকেন্ড মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থী ছিলেন প্রেসিডেন্সিয়াল ইলেকশন। প্রথম কে ছিল? ফার্স্ট কে ছিল? প্রতিভা পাটিল কেউ বলবে না। ফার্স্ট কে ছিল? এই ছিল সেকেন্ড। ফার্স্ট কে ছিল? লক্ষ্মী সাইগাল। এই তো, বাহ, এই তো। ফার্স্ট ছিল আমাদের লক্ষ্মী সাইগাল। লক্ষ্মী সাইগাল, লক্ষ্মী সাইগাল ছিল ফার্স্ট, ঠিক আছে। আর মীরা কুমার ছিল সেকেন্ড। তো মীরা কুমার কার এগেনস্টে দাঁড়িয়েছিল? আমি সালটা বলবো, ঠিক আছে, আমি সালটা বলবো, তোমাদের বলতে হবে। 2017। সেকেন্ড ফিমেল, ওটা কি লিখেছেন? সেকেন্ড ফিমেল অপোনেন্ট, মানে হওয়ার জন্য, মানে দ্বিতীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী। দেখো মীরা কুমার দাঁড়িয়েছিল কার এগেনস্টে জানো? আমাদের দাঁড়িয়েছিল এর এগেনস্টে, তোমার বলো, এই প্রণব মুখার্জির এগেনস্টে, ঠিক আছে। প্রণব মুখার্জির এগেনস্টে মীরা কুমারকে দাঁড় করানো হয়েছিল। কত সালে হচ্ছে? তো 2009, 2000, এখন কত চলছে? 2012। 2012। প্রণব মুখার্জি। প্রণব মুখার্জির যে টার্মটা ছিল, ঠিক আছে, প্রণব মুখার্জির এগেনস্টে সেই সময় দাঁড়িয়েছিল। আচ্ছা, নেক্সট, এবার হচ্ছে 3 নাম্বার। এটা আমাদের বলো, পারবে অনেকে, নাও পারতে পারো। স্যার আগের পেজটা একটু দেখান না। একটু লিখে লিখে নাও। স্যার আর বলছি ওই 1969 সালে পিএম নৌরোজি দেশাই, ওই ব্যাপারটা কি, ওখানটা কি বললেন আরেকবার বলে দিন না। আচ্ছা, 1979-এ, এর আগে কি হতো আমাদের প্রথম আমাদের পিএম কে ছিল? জওহরলাল নেহেরু, JL নেহেরু ফার্স্ট পিএম ছিল, প্রথম পিএম ছিল। টার্ম ছিল 1947 থেকে 1964, ঠিক আছে। তারপর 1964-এ যখন জওহরলাল নেহেরুর মৃত্যু হলো, তারপরে 1964 থেকে 1966 অবধি আমাদের হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক আছে, লাল বাহাদুর শাস্ত্রী আমাদের পিএম হলো। তারপর লাল বাহাদুর শাস্ত্রী 66-এ মৃত্যুর পরে আমাদের হচ্ছে পিএম হলো কে? ইন্দিরা গান্ধী, ঠিক আছে, ইন্দিরা গান্ধী হলো। তো ইন্দিরা গান্ধী 1977-এ 1966 থেকে 1976 এই টাইমে ইন্দিরা গান্ধীর পরে, এর আগে, তার মানে এই যে জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী সবাই কি ছিল? ফার্স্ট কংগ্রেস থেকে এসেছিল, কংগ্রেস পিএম ছিল, কংগ্রেস পার্টি থেকেই পিএম এসেছিল। এরপরে ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট ফল করার পরে প্রথমবার মোরারজি দেশাই এসেছিল নন কংগ্রেস, মানে কংগ্রেস ছাড়া কোনো পার্টি থেকে পিএম, যেটা ছিল জনতা পার্টি, ঠিক আছে। ভারতীয় জনতা পার্টির আগে প্রথমে জনতা পার্টি ছিল, তারপর ভারতীয় জনতা পার্টি হয়। সেই জনতা পার্টি থেকে পিএম হয়েছিল মোরারজি দেশাই, এবং সেটা ছিল ফার্স্ট নন কংগ্রেসিয়ান প্রেসিডেন্ট। প্রথম অকংগ্রেসীয় প্রেসিডেন্ট ছিল মোরারজি দেশাই। এবার মোরারজি দেশাই যখন পিএম হয়েছিল, তখন জগজীবন রাম ছিল ডেপুটি প্রাইম মিনিস্টার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝেছি এবার। ওকে, আচ্ছা, যা লেখা লিখেছো চেঞ্জ করি? হ্যাঁ স্যার। স্যার কমপ্লিট।
ওকে, স্যার নেক্সট। একবার সালটা বলবেন না? ওই মীরা কুমার স্ট্যান্ড এগেইনস্ট প্রণব মুখার্জি ওই সালটা। ওটা 2012 বসিয়ে দেবে, 2012-তে। আচ্ছা। ঠিক আছে? মানে তোমার ওই এর অপোজিটে আর কি। তোমার ওই প্রণব মুখার্জির এগেনস্টে, যেটা 2012-তে প্রণব মুখার্জির এগেনস্টে মীরা কুমারকে দাঁড় করিয়েছিল। ঠিক আছে? ওকে, চলো নেক্সট। 3 নাম্বার, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রিন্স অফ পেট্রিয়টস। প্রিন্স অফ প্যাট্রিয়টস কাকে বলা হয়? প্যাট্রিয়টস মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামীদের প্রিন্স। প্রিন্স অফ মানে যারা প্যাট্রিয়টস মানে কি? যারা হচ্ছে মানে স্বাধীনতা সংগ্রামী, তাদের প্রিন্স, বা বলা হয় প্যাট্রিয়টস অফ প্যাট্রিয়টস, মানে স্বাধীনতা সংগ্রামীদের, মানে যারা স্বাধীনতা দেশপ্রেমিক হয়, প্যাট্রিয়টস মানে সরি দেশপ্রেমিক, দেশপ্রেমিকদের রাজা, অথবা প্যাট্রিয়টস অফ প্যাট্রিয়টস মানে দেশপ্রেমিকদের দেশপ্রেমিক, মানে বড় ধরনের একটা দেশপ্রেমিক আখ্যা কাকে দেওয়া হয়েছিল? সুভাষচন্দ্র বোস। বাহ, ভেরি গুড। এই তো পেছন দিকে আমাদের ছবিটা যে দেওয়া আছে, সুভাষচন্দ্র বোসকে দেওয়া হয়েছিল। ভেরি গুড। এবার আমার প্রশ্ন হচ্ছে, এটা তাকে কে দিয়েছিল? প্রশ্নটা এখানেই, প্রিন্স অফ প্যাট্রিয়টস বা প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস, এই এপিথেটটা তাকে কে দিয়েছিল? দুটো একই কথা। এটা দিয়েছিল তাকে কে? এটা দিয়েছিল তাকে মহাত্মা গান্ধী। আচ্ছা, এপিথেটটা কার নাম, কাকে বলা হয়? সুভাষচন্দ্র বোস। এটা লিখে রাখি এখানে, সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোসকে বলা হয় এটা। এই এপিথেটটা দিয়েছিল কে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তাকে এটা দিয়েছিল। কবে দিয়েছিল? 1944, 1944 সালে। কখন? যখন গান্ধীজিকে, যখন আমাদের সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে যখন কি এপিথেট দিয়েছিল বললাম আজকে, বলো? জাতির পিতা। জাতির পিতা। জাতির পিতা বলেছিল। তো তার প্রত্যুত্তরে, তার যে রিপ্লাইতে, মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে বলেছিল যে প্যাট্রিয়টস অফ প্যাট্রিয়ট, মানে যত স্বাধীনতা মানে দেশপ্রেমিক আছে তাদের, তাদের দেশপ্রেমিক। ঠিক আছে? এটা মহাত্মা গান্ধী তাকে বলেছিল 1944-এ। ওকে, নেক্সট। এটা প্রত্যেকে বলতে পারবে। মারাঠা কেশরী কাকে বলা হয়? লালা লাজপত রায়। লালা লাজপত বালগঙ্গাধর তিলক। লালা লাজপত বালগঙ্গাধর রায়। তিলক। লালা লাজপত রায় মারাঠা থেকে ছিল? হ্যাঁ, স্যার পাঞ্জাব থেকে। হরদয়াল। লালা হরদয়াল ছিল সান ফ্রান্সিসকো। লালা হরদয়ালও পাঞ্জাবি ছিল। হ্যাঁ, হরদয়াল। হরদয়ালের কথাই তো বলছি, পাঞ্জাবে সান ফ্রান্সিসকো। লাজপত রায়। লাজপত রায় তো পাঞ্জাবের লোক। লালা হরদয়ালও পাঞ্জাবের লোক, কিন্তু আমেরিকায় সান ফ্রান্সিসকোতে গদর পার্টি তৈরি করেছিল। লালা কথাটা নামে বুঝতে পারছো না? পাঞ্জাব থেকে আসবে। লালা লাজপত রায়, লালা হরদয়াল, এরা সব পাঞ্জাবি। মারাঠা মানে মহারাষ্ট্র থেকে সবচেয়ে ফেমাস ব্যক্তিত্ব কে ছিল? শিবাজি। বাবা, শিবাজি। আচ্ছা ছাড়ো, আরেকটা বলি, লোকমান্য তিলক। বালগঙ্গাধর তিলক। তিলক। ঠিক আছে? আরেকটা বলা হয় যে ভারতীয় অস্থিরতার জনক। ভারতীয় অস্থিরতার জনক। ঠিক আছে? তিনটে। ভারতীয় অস্থিরতার জনকের ইংলিশটা লাগে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। এবার এই যে তিনটে, এই এপিথেট গুলো, এই তিনটে এপিথেট কার? নিজেরাই বলতে পারলে। কার বললে বলো? বালগঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। ভেরি গুড। বাল গঙ্গাধর তিলকের এপিথেট প্রত্যেকে আমরা জানি, এটা আমাদের বিজি তিলকের এপিথেট, প্রত্যেকে আমরা বুঝতে পারছি। এবার আমার প্রশ্ন হচ্ছে, এপিথেট গুলো কে দিয়েছিল? বলো, এপিথেটটা কে দিয়েছিল? কার আইডিয়া আছে? দেখো, মারাঠা কেশরী তাকে এমনিই বলা হতো। ঠিক আছে? লোকমান্য উপাধিটা,
লোকমান্য উপাধিটা তাকে দিয়েছিল, তার নাম ছিল অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্তের নাম শুনেছি আমরা? হ্যাঁ শুনে কি নাম শুনেছি, কিসের জন্য ফেমাস বা কি কারণে? প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি। ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি, ভেরি গুড। আর হোম রুল আন্দোলন। ভেরি গুড, ভেরি গুড, এটাই আমি শুনতে চেয়েছিলাম আসল কথা। আর ফার্স্ট আমাদের যে হোম রুল মুভমেন্ট হয়েছিল, হোম রুল আন্দোলন হয়েছিল, সেই হোম রুল আন্দোলন যখন হয় তখনই অ্যানি বেসান্ত তিলককে লোকমান্য উপাধি দিয়েছিল, কারণ অ্যানি বেসান্তকে সহযোগিতা করেছিল টোটালি বালগঙ্গাধর, আমাদের অ্যানি বেসান্ত। কারণ অ্যানি বেসান্ত হোম রুল আন্দোলন মানে মহারাষ্ট্রে কিন্তু জনপ্রিয় হয়েছিল একমাত্র তিলকের কারণে। এই কারণে অ্যানি বেসান্ত মানে বালগঙ্গাধর তিলককে বলেছিলেন লোকমান্য, কারণ লোকে প্রত্যেকে মানে বালগঙ্গাধর তিলকের কথা শুনতেন। ওকে, আর এটা হয়েছিল হোম রুল মুভমেন্ট কবে হয়েছিল? 1916 ঠিক আছে। আচ্ছা, ভারতীয় অস্থিরতার জনক, এটা খুব ইম্পর্টেন্ট একটা এপিথেট, বা এটা তাকে কে বলেছিল? ভারতীয় অস্থিরতার জনক, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, বলতে পারবে? তো এই হোম রুল মুভমেন্ট যেটা হয়েছিল সেটা হয়েছিল 1916-তে। সেই সময় অ্যানি বেসান্ত তাকে উপাধি দিয়েছিল লোকমান্য। এবার ভারতীয় অস্থিরতার জনক, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, এটা তাকে কে বলেছিল? বলতে পারবে কেউ? এটা তাকে দিয়েছিল একজন সাংবাদিক, তার নাম ছিল ভ্যালেন্টাইন, TINE, চিরুল, ভ্যালেন্টাইন চিরুল, চয় হস্যই রয় হস্যউ ল। বাংলাটা খুব বিরক্তিকর হয়, চিরল আছে, কোথায় চিরুল আছে, তো এটা ভ্যালেন্টাইন চিরুল তাকে উপাধিটা দিয়েছিল। এবার কেন দিয়েছিল, বলার কারণ কি? এমনি এমনি তো দেবে না, কারণ এই ভ্যালেন্টাইন চিরুল ছিলেন একজন ব্রিটিশ ব্রিটিশ জার্নালিস্ট, ব্রিটিশ সাংবাদিক ছিল, ঠিক আছে, ব্রিটিশ জার্নালিস্ট ছিলেন। তো তিনি যখন এই যে তিলক হোম রুল আন্দোলনটা হচ্ছিল, ঠিক আছে, যখন এই হোম রুল মুভমেন্টটা হচ্ছিল, সেই সময় ভ্যালেন্টাইন চিরুল সরাসরি বালগঙ্গাধর তিলকের ওপর আরোপ লাগিয়েছিলেন কি, যে তার কারণে ভারতে অশান্তি বা আনরেস্ট তৈরি হচ্ছে। তার বিখ্যাত তিনি একটা যে বই লিখেছিলেন, বইটার নাম ছিল ভ্যালেন্টাইনের চিরুলের ইন্ডিয়ান আনরেস্ট। সেই বইতে তিনি বালগঙ্গাধর তিলক বা বিজি তিলককে সরাসরি তার উপর যে আরোপ করেছিলেন, দায় দিয়েছিলেন যে তার কারণেই ভারতের যে আনরেস্ট সিচুয়েশন তৈরি হচ্ছে। ভ্যালেন্টাইন চিরুল। ওকে, নোট ডাউন করেছো প্রত্যেকে? আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে। মারাঠা কেশরী তাকে এমনি জাস্ট বলা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট নাম্বার 5, বাদশা খান কাকে বলা হয়? শাহরুখ খান? হ্যাঁ, শাহরুখ খান বলবে নাকি? আচ্ছা, বলবে না যখন, ঠিক আছে, তাহলে বাদ দিয়ে দিচ্ছি। আর একটা অপশন দিচ্ছি, এটা সঙ্গে সঙ্গে বলে দেবে। এই ব্যক্তিরই, সীমান্ত গান্ধী। খান আব্দুল আব্দুল গফফর খান। বাহ, তার মানে সুভাষ, মানে আমাদের শাহরুখ খান ছাড়াও আরো কেউ একজন আছে, তাই তো? বাদশা, আচ্ছা, ভালো কথা। তো বাদশা খান বা সীমান্ত গান্ধী, এটা আমাদের বলা হয় খান আব্দুল গফফর খান। কে ছিল বলতো? কি করেছিল ভদ্রলোক? পারবে? কি করেছিল ভদ্রলোক? কোথায় বাস করত? কিসের জন্য ফেমাস ছিল? এনি ইনফরমেশন? নাথিং, মনে পড়ছে না, ঠিক আছে, অসুবিধা নেই। তো খান আব্দুল গফফর খান ছিল আমাদের নর্থ ওয়েস্ট, মানে উত্তর পশ্চিম দিকে, মানে উত্তর পশ্চিম ইন্ডিয়া, মানে যেটাকে সিন্ধ, মানে যেটা সিন্ধু প্রদেশের কথা বলা হচ্ছে। তো নর্থ ওয়েস্ট মানে সিন্ধু প্রদেশ যেটা রয়েছে, সিন্ধের গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন, মানে সেই জায়গায় তিনি নেতৃত্ব প্রদান করেছিলেন নর্থ ওয়েস্টে। তো তাকে আমরা বলি সীমান্ত গান্ধী বা খান আব্দুল গফফর খান। তার একটা বাহিনী ছিল, বলতে পারবে? কোট্টা বাহিনী। লাল
কুর্তা বাহিনী। লাল কুর্তা মানে তারা সব রেড কুর্তা বা হচ্ছে যে ড্রেস বলা হয় রেড ড্রেস পরতো, সেই জন্য তাকে বলা হতো লাল কুর্তা বাহিনী। কোনো জায়গায় কুর্তা আছে, কোনো জায়গায় কুর্তা আছে, যা আছে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমাদের সেন্স বুঝলেই হবে যে কি বলতে চাইছে লাল কুর্তা বাহিনী। এটা আমাদের বলা হয়ে থাকে কাকে? খান আব্দুল গফফর খানের যে রয়েছে সেটাকে লাল কোর্তা বাহিনী। এবার কোশ্চেনটা এখানেই শেষ নয়। কোশ্চেনটা হচ্ছে যে খান আব্দুল গফফর খান কংগ্রেসে কবে পার্টিসিপেট করেছিল? কংগ্রেস জয়েন করেছিল কবে? দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন। কংগ্রেস জয়েন করেছিল কবে? মনে রাখবে কংগ্রেস জয়েন করেছিল সে 1930 সালে, যখন আইন অমান্য আন্দোলন হয়। গান্ধীজির নেতৃত্বে যখন আইন অমান্য আন্দোলন হয় তখন তিনি যোগদান করেছিলেন খান আব্দুল গফফর খান জাতীয় কংগ্রেসে। ওকে, তিনি ভারতরত্ন কিন্তু পেয়েছিলেন। ঠিক আছে, তিনি ভারতরত্ন প্রাপকও ছিলেন। কংগ্রেস জয়েনটা খুব ইম্পর্টেন্ট, 1930। বিদেশি হিসেবে ভারতরত্ন প্রাপক একমাত্র খান আব্দুল গফফর খান। ভারতরত্ন প্রাপক, ভারতরত্ন পেয়েছিল। স্যার আর কোন প্রদেশের নেতা না কি বললেন ফার্স্টের ওই পয়েন্টটা? যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, মানে সিন্ধ, এই যে সিন্ধ লেখা আছে, সিন্ধু প্রদেশ বা সিন্ধ প্রদেশের। ওকে, ডান। চলো নেক্সট। এটা বলতে পারবে, কিন্তু প্রশ্ন আমার সেখানে তো শেষ হবে না, প্রশ্নটা আমার অন্য জায়গায় হবে। বিশ্বকবি, জানি তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড। আর কি কি বলা হয় রবীন্দ্রনাথ। বিশ্বকবি ছাড়া রবীন্দ্রনাথকে? কবিগুরু। কবিগুরু। ভেরি গুড। আর কি বলা হয়? গুরুদেব। গুরুদেব। ভেরি গুড, বলে দিলে সুন্দর, আমিও শুনে নিলাম, খুব অসুবিধা নেই। এটাকে রবীন্দ্রনাথ ঠাকুর, কোনো সমস্যা নেই। এবার প্রশ্নটা হচ্ছে আমার এইটাই যে এইগুলো তাকে কে দিয়েছিল, দেখি কে পারবে, এই এপিথেট গুলো তাকে সে কে দিল? গুরুদেবটা কি বিদ্যাসাগর দিয়েছিল? গুরুদেবটা বিদ্যাসাগর। আচ্ছা, বাকিরা আর কি কি, আর কি কি মনে আছে বলো? বিশ্বকবিটা ব্রহ্মকান্ত মুখোপাধ্যায়। ওকে, বিশ্বকবি একজন দিয়েছিল, কবিগুরু একজন দিয়েছিল, আর গুরুদেব একজন দিয়েছিল, তাই তো? এবার আমার প্রশ্ন হচ্ছে এটাই যে কোনটা তাকে কে দিয়েছিল, দেখি বলো বিশ্বকবি কে দিয়েছিল প্রথমে? ব্রহ্মকান্ত মুখোপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কিসের সাথে যুক্ত ছিল বলো তো? কিছু একটা ফেমাস কারণে যুক্ত ছিল, পারবে তার কোনো মানে অবদান বা কিছু? পত্রিকা? পত্রিকার সম্পাদক ছিলেন। কোন পত্রিকা? সন্ধ্যা সন্ধ্যা পত্রিকা। না 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 না, আমাদের তত্ত্ববোধনী সভা মনে আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তত্ত্বাবধান স্যার। তত্ত্ববোধনী সভা, তত্ত্ববোধনী পত্রিকা ছিল, সেটা হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। আচ্ছা, কবিগুরু কে বলেছেন? দেখো, এটা একটা ডাউটফুল কোশ্চেন, আমি আগেই বলছি, আমি অ্যান্সার লেখাচ্ছি, কিন্তু বলবো যদি থাকে, মানে নাও এটা পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে কৃতি মোহন সেন। ঠিক আছে, তবে এটা অ্যাকসেপ্টেবল নয়, কিন্তু এটা অনেকটা বিতর্কিত বিষয়। ঠিক আছে, এটা কিন্তু টোটালি অ্যাকসেপ্ট করা হয় না। আর গুরুদেব কে দিয়েছিল? কে আর দেবে, যার কোনো কাজ নেই। কার কাজ নেই? পেয়েছো দেখতে? ঠিক আছে, মহাত্মা গান্ধী। যার কোনো কাজ নেই সে উপাধি দেয়। ওকে, ভালো কথা। দেখো, প্রত্যেকে লিখেছো? ওকে, চলো নেক্সট এটা পেজ। কি বলো স্যার বলো। এটা কীর্তিমোহন লেন আর নেন কি লিখেছে? সেন, কৃতিমোহন সেন। এটা অ্যাকসেপ্টেবল নয়, কিন্তু আগেই বললাম এটা হচ্ছে অনেকটা অ্যাকসেপ্টেবল নয় কৃতিমোহন সেনটা।
বিতর্কিত, ঠিক আছে? ডান? হয়েছে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট। এবার নাম্বার 7, গুরুজি। পারবে? গুরুজি কাকে বলা হয়? দেখো, গুরুজি বলা হয় এম.এস. গোয়ালঙ্কর। গোয়ালঙ্কর। এম.এস হচ্ছে, এম এর ফুল ফর্ম হচ্ছে মাধব সদাশিব গোয়ালঙ্কর। কে ছিল ব্যক্তিটা? বলতে পারবে? আরএসএস নাম শুনেছ? গুরুজি বলা হয় এম.এস. গোয়ালঙ্করকে, ঠিক আছে? এম.এস. গোয়ালঙ্করকে বলা হয়, পুরো নাম হচ্ছে মাধব সদাশিব গোয়ালঙ্কর। আরএসএস এর লোক। আরএসএস নাম শুনেছ? নাম শুনেছ না? শুনেছি স্যার, মোদি। মোদি। মোদির ফুল ফর্ম? ফুল ফর্ম রাষ্ট্রীয় স্বয়ংসেবক। স্বয়ংসেবক, SWAYAMSEVAK, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই আরএসএস এর হেড ছিল আর কি, মানে সেকেন্ড চিফ বলা হয়, ঠিক আছে? আরএসএস এর সেকেন্ড চিফ, সেকেন্ড চিফ, ঠিক আছে? মানে এম.এস. গোয়ালঙ্করকে বলা হয়। খুব ফেমাস ব্যক্তি ছিল, আরএসএস থেকে একে গুরুজি বলা হয়ে থাকে, ঠিক আছে? মাধব আমাদের হচ্ছে এম.এস. গোয়ালঙ্কর। ওকে, নেক্সট। এপিথেটটা কে দিয়েছিল গুরুজিটা? কেউ দেয়নি, সব লোক বলতো। যেটা যেটা আছে, যেটা যেটা আছে, মানে স্পেসিফিক বলা আছে, সেগুলো আমি অবশ্যই বলে দেবো। আচ্ছা, নেক্সট। ভারতের চমৎকার বৃদ্ধ। ভারতের চমৎকার বৃদ্ধ। দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি, ভেরি গুড। দাদাভাই নৌরোজি। আর কি কি নামে পরিচিত দাদাভাই নৌরোজি? কে ছিল দাদাভাই নৌরোজি সম্পর্কে কিছু এপিথেট গুলো আর কি কি জানা আছে বলো? তাকে বলা হয় আনঅফিশিয়াল অ্যাম্বাসেডর। আনঅফিশিয়াল অ্যাম্বাসেডর না। অফ ইন্ডিয়া। তাকে বলা হয় আনঅফিশিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। অ্যাম্বাসেডর মানে জানো? অ্যাম্বাসেডর মানে, অ্যাম্বাসেডর মানে কি শুনতে পাচ্ছ প্রত্যেকে? প্রতিষ্ঠা। আচ্ছা, অ্যাম্বাসেডর মানে হচ্ছে রাষ্ট্রদূত, ঠিক আছে? রাষ্ট্রদূত, আনঅফিশিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। এটা কেন বলা হতো? এটা অ্যাকচুয়ালি তাকে বলা হতো, সে ছিল ভারতের, আমাদের যে লন্ডনের যে আইনসভা রয়েছে, মানে ব্রিটেনের যে আইনসভা রয়েছে, সেটা হচ্ছে হাউস অফ কমন্স, ঠিক আছে? হাউস অফ কমন্স ছিল, যে হাউস অফ কমন্সের তিনি কি ছিলেন? মেম্বার ছিলেন, ঠিক আছে? অর্থাৎ ভারতীয়দের যে দাবি দেওয়া, সেটা তিনি হাউস অফ কমন্সে বলতেন, সেখানকার তিনি মেম্বার ছিলেন। এই কারণে তাকে আনঅফিশিয়াল অ্যাম্বাসেডর অফ, মানে ভারত থেকে তো তাকে অ্যাপয়েন্ট করা হয়নি, তো সেই কারণে আনঅফিশিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। এছাড়া তাকে বলা হয় কি? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ভারতের প্রবীণ নাগরিক বলা হয়, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, ভারতের প্রবীণ নাগরিক বলা হয়ে থাকে দাদাভাই নৌরোজিকে। এছাড়া আরেকটা নাম তাকে বলা হয়, যেটা হচ্ছে ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন। ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন, ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন। এতগুলো এপিথেট তাকে বলা হয়ে থাকে। তাহলে কি কি বললাম? ভারতের চমৎকার বৃদ্ধ, আনঅফিশিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া,
রাষ্ট্রদূত, ভারতের মানে আনঅফিসিয়াল রাষ্ট্রদূত, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, আর ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন বলা হয়ে থাকে। তাহলে এগুলো কাকে বলা হয়? দাদাভাই নৌরোজিকে বলা হয়। দাদাভাই নৌরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নৌরোজিকে। ঠিক আছে, এই দাদাভাই নৌরোজি আমাদের ইন্ডিয়ান কংগ্রেস আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন সেকেন্ড সেশনে, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন সেকেন্ড সেশনে হয়েছিল। সেকেন্ড সেশন কবে হয়েছিল জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন? 1986। ঠিক আছে, 1986-তে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছিল। তাহলে সেখানে দাদাভাই নৌরোজি কোথায় হয়েছিল? কলকাতা। কলকাতা। ঠিক আছে, কলকাতাতে হয়েছিল। সেখানে দাদাভাই নৌরোজি তার সভাপতিত্ব করেছিলেন। দ্য ইয়ং মানে ওল্ডেস্ট প্রেসিডেন্ট অফ আইএনসি, ওল্ডেস্ট প্রেসিডেন্ট অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওল্ডেস্ট প্রেসিডেন্ট দাদাভাই নৌরোজি। ওকে, এই দাদাভাই নৌরোজি একটা বিখ্যাত তত্ত্ব দিয়েছিলেন। তার একটা বই ছিল। ঠিক আছে, তার একটা বই ছিল, বইটার নাম হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। সেই বইতে তিনি একটা তত্ত্ব বলেছিলেন। কি তত্ত্ব? ড্রেন অফ ওয়েলথ। ঠিক আছে, ড্রেন অফ ওয়েলথ তত্ত্ব বলেছিলেন, যে সম্পদের নির্গমন বা বহির্গমন, যে ভারত থেকে যে সম্পদটা ভারতে যে সম্পদটা রয়েছে, সেই সম্পদটা কি হচ্ছে, নর্দমার মতো মানে ড্রেনের মতো ইংল্যান্ডে চলে যাচ্ছে। যেন তার তত্ত্বটা ছিল ড্রেন অফ ওয়েলথ। কোথায় বলেছিলেন? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইতে তিনি এই কথাটা বলেছিলেন। এই নামে তিনি একটা বুক পাবলিশ করেছিলেন, সেখানে তিনি এই কথা বলেছেন। তার সম্পর্কে আরেকটা ইনফরমেশন আমরা জানি, তিনি কি করেছিলেন? প্রথম আমাদের জাতীয় আয় পরিমাপ করেছিলেন। ঠিক আছে, প্রথম আমাদের জাতীয় আয় পরিমাপ করেছিলেন দাদাভাই নৌরোজি। ওকে, ভেরি ফেমাস পারসন। দেখো এতটা লিখেছো প্রত্যেকে? চেঞ্জ করি, নেক্সট পয়েন্ট যাই। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট নাম্বার 9। বলো, এটা প্রত্যেকে পারবে। দেশ বন্ধু। চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস কি করতো গো? পেশায় কি ছিল? পেশায় কি ছিল? শুধু কি লেখক। লেখক? আচ্ছা, আর বাই প্রফেশন কি ছিল চিত্তরঞ্জন দাস? আইনজীবী ছিল। ভেরি গুড, এই তো অ্যান্সার পেয়ে গেছি। আইনজীবী ছিলেন। হি ওয়াজ আ ব্যারিস্টার, মানে তিনি একজন আইনজীবী ছিলেন। এবার মনে রাখবে, এই চিত্তরঞ্জন দাসের জন্য, এই চিত্তরঞ্জন দাস আমাদের পরে আমরা ডিসকাস করব এটা সম্পর্কে। চিত্তরঞ্জন দাসের জন্যই কিন্তু আমাদের যে অরবিন্দ ঘোষ মানে বাঁচতে পেরেছিল, যে আমাদের যে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল, সেখানে অরবিন্দ ঘোষকে মানে বেকসুর নয়, সেখান থেকে তার ফাঁসি থেকে তিনি বাঁচাতে পেরেছিলেন। সেই কারণে তারপরেই অরবিন্দ ঘোষ কি করে, এখান থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে পন্ডিচেরিতে গিয়ে আশ্রম মানে পন্ডিচেরিতে গিয়ে সমস্ত কিছু কাজকর্ম করেছিলেন। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, যে একজন বিখ্যাত আইনজীবী ছিলেন। তো তিনি কি করেছিলেন, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, তিনি 1923-তে একটা জিনিস গঠন করেছিলেন। বলতে পারবে কি? তিনি গঠন করেছিলেন স্বরাজ পার্টি। ঠিক আছে, স্বরাজ পার্টি 1923 সালে তিনি গঠন করেছিলেন কি, স্বরাজ পার্টি। তাহলে তিনি ছিলেন তার চেয়ারম্যান। ঠিক আছে, এবং এই স্বরাজ পার্টির সম্পাদক কে ছিল বলতে পারবে? মানে দুজন বেরিয়ে এসেছিল,
জাতীয় কংগ্রেস থেকে দুজন বেরিয়ে এসেছিল, একটা হচ্ছে চিত্তরঞ্জন দাস এবং তার সঙ্গে আরেকজন ফেমাস পার্সোনালিটি বেরিয়ে এসেছিল, তার নাম ছিল মতিলাল নেহেরু। ওকে, তার নাম ছিল মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু কে ছিল? জওহরলাল নেহেরু পিতা। জওহরলাল নেহেরুর পিতা ছিল। তো দুজনে তাহলে বেরিয়ে এসে 1925 সালে তৈরি করেছিল স্বরাজ পার্টি। এবং স্বরাজ পার্টি, এইবার চিত্তরঞ্জন দাসের ডেথ হয়েছিল, চিত্তরঞ্জন দাসের ডেথ হয় 1925-এ, 23-এ গঠন করেছিল এবং তার মৃত্যু হয়ে গেছিল 1925-এ। তো 1925-এ মৃত্যুর পরে নেতৃত্ব কে দেবে সেই নিয়ে স্বরাজ্য পার্টির মধ্যে একটা মত পার্থক্য হয়েছিল। এবং এই স্বরাজ্য পার্টি সম্পর্কে আরো একটা ইনফরমেশন, যে প্রথম পার্টি যারা আমাদের ভারতীয় সংবিধানের দাবি করেছিল, ভারতীয় সংবিধানের দাবি করেছিল স্বরাজ পার্টি। ঠিক আছে, ভারতীয় সংবিধানের দাবি করেন কোন পার্টি? স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি 1924-এ প্রথম সংবিধানের দাবি করেছিল, যে ভারতীয়দের জন্য একটা সংবিধান যে দরকার, সেই সংবিধানের দাবি প্রথম স্বরাজ পার্টি করেছিল। এম এন রয় রয়েছে, প্রথম গান্ধীজি বলেছিল 1922-তে অ্যাজ এ পার্টি হিসেবে প্রথমবার বলেছিল স্বরাজ পার্টি। পার্সন হিসেবে গান্ধীজি, আর পার্টি হিসেবে স্বরাজ পার্টি। ওকে, মনে থাকবে প্রত্যেকের। ডেথ হয়েছিল 1925-এ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওকে, নেক্সট লিখবে দীনবন্ধু। দীনবন্ধু বলা হয় সি এফ অ্যান্ড্রুজকে। সি এফ অ্যান্ড্রুজ, ঠিক আছে, সি এফ অ্যান্ড্রুজকে বলা হয়। এই সি এফ অ্যান্ড্রুজ হচ্ছে আমাদের থেকে মানে বোম্বে থেকে একজন স্বাধীনতা সংগ্রামী ছিল, ফেমাস পার্সন ছিল। যাই হোক, মানে বিশাল ফেমাস ছিল না, সেই জন্য তার সম্পর্কে আমরা এখানে খুব বেশি ডিসকাস এখানে করব না, শুধু নামটা পড়বো। দীনবন্ধু বলা হয় সি এফ অ্যান্ড্রুজকে। আচ্ছা, নেক্সট দেশপ্রিয়। কোথাকার লোক ছিল বললেন? বোম্বে। আচ্ছা, দেশপ্রিয় কাকে বলা হয়? এই দেশবন্ধু, দীনবন্ধু, দেশপ্রিয় শুনতে একই রকম লাগছে না, সেই কারণে এগুলোকে পাশাপাশি আমি রেখেছি। দেশপ্রিয় কাকে বলা হয়? দেশপ্রিয় বলা হয়ে থাকে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। ঠিক আছে, এই যতীন্দ্রমোহন সেনগুপ্তর ওয়াইফ কে ছিল জানো? এই রিপা, তোমাদের আগে হিস্ট্রি ক্লাস সেদিন করালাম, হ্যাঁ, হিস্ট্রি ক্লাস সেদিন করালাম, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঘুরে একবার দেখেছো? ক্লাসটা আবার পড়েছো? কি বলেছিলাম নোট ডাউন করেছিলে? দেখা হয়নি? ক্লাসটা দেখা হয়নি। ক্লাসটা দেখা হয়নি, সেই কারণেই হচ্ছে গন্ডগোল হয়ে আছে, সেই জন্য মানে বলতে পারছো না। তার ওয়াইফের নাম ছিল নীলি সেনগুপ্ত। ঠিক আছে, নীলি সেনগুপ্ত। এই নীলি সেনগুপ্ত কে ছিল? প্রথম বাঙালি মহিলা জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা বাঙালি প্রেসিডেন্ট। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা বাঙালি প্রেসিডেন্ট অফ আইএনসি। যদিও নীলি সেনগুপ্ত বর্ন অ্যান্ড ব্রট আপ বাঙালি কিন্তু ছিলেন না, বর্ন অ্যান্ড ব্রট আপ বাঙালি বলা হয় এই কারণে, কারণ যতীন্দ্রমোহন সেনগুপ্ত বাঙালি ছিলেন, সেই কারণে নীলি সেনগুপ্তকেও বাঙালি বলা হয়। কিন্তু নীলি সেনগুপ্ত মানে দূর দূরান্ত কোথাও ছিল না। নীলি সেনগুপ্ত টোটালি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন লন্ডন, শুধু বিয়ে করেছিল যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সেই রেসপেক্টেই তিনি মানে বাঙালি তাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, তখন কিন্তু সিটিজেনশিপের ব্যাপারটা এবার ছিল না। যাই হোক, তো এই যতীন্দ্রমোহন সেনগুপ্তকে বলা হয় দেশপ্রিয়। আচ্ছা, এটা একটা ফেমাস, এটা বলতে পারবে হয়তো, লোকহিতবাদী।
খুব ফেমাস কিন্তু। গোপাল হরি বাহ। দেশমুখ। গোপাল হরি দেশমুখ বলা হয়, গোপাল হরি দেশমুখ, গোপাল হরি দেশমুখ, গোপাল হরি দেশমুখকে বলা হয় লোকহিতবাদী, গোপাল হরি দেশমুখ। ভেরি গুড। নেক্সট 13, লোকনায়ক। তবে যেখানে এই লোক কথাটা আসবে সেখানে তারই কাছাকাছি আমি কয়েকটা জিনিসকে পরপর এই কারণে বলছি যাতে গুলিয়ে না, যখন পড়বে যখন মনে থাকবে। লোকনায়ক কাকে বলা হয়, বা দ্য পিপলস লিডার, দ্য পিপলস লিডার কাকে বলা হয়? পারবে? দ্য পিপলস লিডার বা লোকনায়ক কাকে বলা হয়? বলা হয় জয়প্রকাশ নারায়ণ। নাম শুনেছো জেপি নারায়ণ? হ্যাঁ স্যার। জয়প্রকাশ নারায়ণ, জেপি নারায়ণকে বলা হয় লোকনায়ক। জয়প্রকাশ নারায়ণ। দেখো কমপ্লিট হলে বলো। হয়ে গেছে স্যার। চলো নেক্সট। নাম্বার 14, মহামান্য। মদন মোহন মালব্য। ভেরি গুড, মদন মোহন মালব্য। ফেমাস কেন বলো তো? কিসের কারণে ফেমাস মদন মোহন মালব্য? পারবে? মদন মোহন মালব্য কিসের জন্য ফেমাস? দেখো আমাদের যে হিন্দু মহাসভা নাম শুনেছো? হ্যাঁ স্যার। এই হিন্দু মহাসভার ফাউন্ডেশন প্রতিষ্ঠার সাথে মদন মোহন মালব্য গুরুত্বপূর্ণভাবে জড়িত। বিএইচইউ, বেনারস হিন্দু ইউনিভার্সিটি নাম শুনেছো? বিএইচইউ, হ্যাঁ, বেনারস ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা করেছিলেন। একদম। বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটির ফাউন্ডার হিসাবে, ফাউন্ডারও কিন্তু এই মদন মোহন মালব্য ছিল। খুব ইম্পর্টেন্ট একজন পার্সোনালিটি মদন মোহন মালব্য। যদিও একটা বড় কারণ কি, কংগ্রেসের মধ্যে এই যে ডিভিশন, এই হিন্দু মুসলিমের ডিভিশনের একটা বড় কারণ ছিল এই আরএসএস, মানে এরাই, এই হিন্দু মহাসভায় পরবর্তীকালে আরএসএস সংগঠন তৈরি হয়েছে, ঠিক আছে? এদের থেকেই সোর্স এসেছিল এবং বলা হয়, একটা দাবি করা হয় যে হিন্দু মহাসভার কারণে কংগ্রেসের মধ্যে এই হিন্দু মুসলিম ডিভিশনটা হয়েছিল, এটা দাবি করা হয়ে থাকে, ঠিক আছে? তো এর পেছনে দাবি বেশি দেওয়া হয় আমাদের মদন মোহন মালব্যকে। অনেক ক্ষেত্রে দাবি করা হয় যে কংগ্রেসের মধ্যে মানে সাম্প্রদায়িকতা। হিন্দু মহাসভার বলো 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 কি বলছো? স্যার হিন্দু মহাসভার বলো শুনছি। কি বললেন ওটা কি ছিল? ফাউন্ডার 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 ফাউন্ডার, এই দুটোরই ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, ঠিক আছে? এই দুটোরই প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য। ওকে, চলো নেক্সট। দেখো নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এটা কে, কার নাম? নরেন্দ্রনাথ ভট্টাচার্য নামটা কার? নামটা হচ্ছে মানবেন্দ্রনাথ রয়। এম এন রয় নাম শুনেছো? হ্যাঁ স্যার। কি করেছিল গো এম এন রয়, কি করেছিল? প্রথম কি গঠনের দাবি তুলেছিল? স্যার গণপরিষদ। গণপরিষদ। প্রথম গণপরিষদের দাবি তুলেছিল এম এন রয়। এবং আমাদের যে কমিউনিস্ট পার্টি, মানে যে সিপিএম এর কথা বলি, কমিউনিস্ট পার্টির ফাউন্ডেশন বা প্রতিষ্ঠার পিছনে
এম এন রয়ের অবদানও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, তো এই এম এন রয়, মানবেন্দ্রনাথ রয়, এটা কিন্তু তার এপিথেট, ঠিক আছে, এটা কিন্তু তার এপিথেট, আর এটা কিন্তু তার অরিজিনাল নাম। নরেন্দ্রনাথ ভট্টাচার্য কিন্তু তার অরিজিনাল নেম, ঠিক আছে। এম এন রয় কিন্তু উপাধি বা এপিথেট নিয়ে সে সমস্ত কিছু কাজ করতো, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। দেখো লেখা আছে এটা প্রত্যেকের। এম এন রয়। ওকে, নেক্সট 16। খুব গুরুত্বপূর্ণ, ভারতীয় নবজাগরণের মর্নিং স্টার বা শুকতারা। রাজা রামমোহন রায়। ডিরোজিও। রাজা রামমোহন রায়। কোনটা ঠিক, রাজা রামমোহন রায় না ডিরোজিও? রাজা রামমোহন রায়। ওকে, এটা একটা। আরেকটা বলি, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। ভারতের প্রথম আধুনিক মানুষ। রাজা রাজা রামমোহন রায়। এবার এবার কনফার্ম হয়ে গেছে, আর কোনো ডাউট নেই, তাই তো? ভারতের প্রথম আধুনিক মানুষ। আর নতুন যুগের হেরাল্ড, নতুন যুগের হেরাল্ড। হেরাল্ড হচ্ছে একজন বিখ্যাত মানে সংগ্রামী ছিল, যার হচ্ছে নবজাগরণের কনসেপ্ট ইউরোপের মধ্যে হেরাল্ডের থেকে এসেছিল। খুব ইম্পর্টেন্ট একজন পার্সন। যাই হোক, ভারতের আরেকটা হচ্ছে রাজা, এগুলো তার এপিথেটের মধ্যে পড়ে, তো প্রত্যেকে আমরা কম বেশি এগুলো জানি। তো প্রথমে ভারতীয় নবজাগরণের শুকতারা বা মর্নিং স্টার অফ ইন্ডিয়ান রেনেসাস। ওকে, নেক্সট আমরা ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। নেক্সট নতুন যুগের হেরাল্ড বলা হয়ে থাকে। আর অ্যাট লাস্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে রাজা। তাহলে রাজা, তাহলে এই উপাধিটা প্রত্যেকটা সবগুলোর কার? আমাদের রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয়। এবার আমার কোশ্চেন তো এখানে তো শেষ হবে না, কারণ আমি তো জাস্ট বলে দিয়ে বেরিয়ে যাব না, সেটা তো প্রত্যেকেই বুঝতে পারছো যে ডিসকাস তো আমি কিছু করব। তো এই রাজা রামমোহন রায় যে ব্যক্তিটার কথা বললাম, এটা ফেমাস কেন? ফেমাস কিসের জন্য, কি করেছিল? সতীদাহ প্রথা রোধ করেছিল। ভেরি গুড। সতীদাহ প্রথা রদ কবে করেছিল? 1829। এই 1829। 1829। 1829। তখন আমাদের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। ভেরি গুড, তাই তো? কি লিখলাম? কি লিখলাম? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিক। বা ডালহৌসির সময় কি হয়েছিল? বিধবা বিবাহ হয়েছিল বিধবা বিদ্যাসাগর। বিবাহ। তাহলে এবার গুলিয়ে যাবে? মনে থাকবে না আবার গুলিয়ে যাবে? মনে থাকবে, আবার গুলিয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। যতবার ভুলবে তত আবার পড়তে হবে। ভেরি গুড। তো রাজা রামমোহন রায়, তো এই রাজা রামমোহন রায়ের যে ডেথ হয়েছিল, মৃত্যু কবে হয়েছিল, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। 1835। 1833, 1833, ঠিক আছে। ডেট ছিল 27 সেপ্টেম্বর। মারা গিয়েছিল কোথায়? লন্ডনে, মানে ইংল্যান্ডের লন্ডনে। শুধু লন্ডন পড়লে হবে না, লন্ডনের কোন জায়গা পড়তে হবে? লন্ডনের জায়গাটার নাম পড়বে স্ট্যাপলটন। স্ট্যাপলটন, যেটা অবস্থিত ব্রিস্টলে। ব্রিস্টল, ঠিক আছে, স্ট্যাপলটন। কারণ কোশ্চেনটা কখন কতটা ডেপথে কোশ্চেন দেবে সেটা তুমিও জানো না, আমিও জানি না, সেই কারণে বি সেফ। স্ট্যাপলটন, ব্রিস্টলে, লন্ডনে তিনি মারা গিয়েছিলেন। 1833 সেপ্টেম্বর তার মৃত্যু হয়েছিল। কিসের কারণে মৃত্যু হয় তার? ডেথের কারণ ছিল একটা রোগ।
রোগের কারণ ছিল মেনিনজাইটিস। মেনিনজাইটিস রোগের কারণে তার মৃত্যু হয়েছিল। আমি এতগুলো বললাম তার একটাই কারণ, প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, এই কারণে আমি টোটাল সব ভাইসরয় বলো বলো। সতীদাহ প্রথার সময় রাজা রামমোহনের সময় ভাইসরয় ভাইসরয় নয়, গভর্নর জেনারেল। ভাইসরয় তখনও হয়নি, ভাইসরয় 1833-এ হয়েছিল আমাদের চার্টার অ্যাক্টের মাধ্যমে। এবং লর্ড উইলিয়াম বেন্টিক যখন করেছিল এটা, তখন গভর্নর জেনারেল ছিল। ঠিক আছে, প্রথমে লর্ড উইলিয়াম বেন্টিক ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেটাকে অ্যাপয়েন্ট করা হলো লর্ড উইলিয়াম বেন্টিকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, চার্টার অ্যাক্ট 1833 এর মাধ্যমে। আর এটা তো 1829-এ হয়েছিল, তাহলে তখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল। ঠিক আছে, তারপর 1833-এর পরে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক। ওকে, বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা রাজা রামমোহন রায় তৈরি করেছিল একটা মানে বিখ্যাত সংগঠন, যেটা হচ্ছে ব্রাহ্ম সভা। ঠিক আছে, ব্রাহ্ম সভা তৈরি করেছিল 1828 যেটা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজে পরিণত হয়েছিল। ব্রাহ্ম সভা তৈরি করেছিল, যেটা ব্রাহ্ম সমাজ হয়েছিল 1829-30, যেটা ব্রাহ্ম সমাজ হয়ে গিয়েছিল। এই ব্রাহ্ম সমাজে রাজা রামমোহন রায়ের মৃত্যুর পরে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু কিছুদিন পরে কেশবচন্দ্র সেনের সাথে মত পার্থক্যের কারণে ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়ে গিয়েছিল। আদি ব্রাহ্ম সমাজ পরবর্তী ব্রাহ্ম সমাজে বিভক্ত হয়। যাই হোক, এগুলো আমরা পরে ডিসকাস করব। ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সমাজ সম্পর্কে রাজা রামমোহন রায় খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার আমাদের হিস্ট্রিতে, যার কথা আমাদের পড়তে হবে। আচ্ছা, এবার যেখানে একটা কোশ্চেন, এখানে এই যে রাজা উপাধিটা তাকে কে দিয়েছিল, এটা প্রচুরবার পরীক্ষায় আসে। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ দ্বিতীয় ঠাকুর। আকবর না কে, মুঘল সম্রাট হুম, কোনো একটা। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। ঠিক আছে, দ্বিতীয় আকবর, দ্বিতীয় আকবর। এই দ্বিতীয় আকবর কেন রামমোহন রায়কে পাঠিয়েছিল বলতে পারবে? কেন রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল? দেখো, কারণ ছিল যে কি হতো সেই সময় মুঘল সম্রাটদেরকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে কি দেওয়া হতো, পেনশন দেওয়া হতো। ঠিক আছে, পেনশন দেওয়া হতো, এবং এই পেনশনটা সরাসরি আসতো কোথায়, ব্রিটিশ পার্লামেন্ট থেকে। এবার এই যে টাকাটা দেওয়া হতো, এই টাকায় আকবর হচ্ছে দ্বিতীয় আকবর খুশি ছিল না। এই জন্য তিনি রাজা রামমোহন রায়কে বলেছিল যে আমি খরচ করছি, টাকা দিচ্ছি, তুমি ইংল্যান্ড যাও, ইংল্যান্ডে গিয়ে তুমি আমার পেনশন যাতে একটু বাড়ানো হয় সেই কথাটা একটু বলবে। এই জন্য ব্রিটেনে রামমোহন রায়কে, এই যে 1829-এ রামমোহন রায় যখন ব্রিটেনে গিয়েছিল, সেই সময় সমস্ত খরচা কিন্তু দ্বিতীয় আকবর দিয়েছিল। কেন পাঠিয়েছিল? তার ভাতা বা পেনশন বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, বুঝতে পারলে? পেনশন বাড়ানোর জন্য। ওকে, নোট ডাউন করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আর দেখি, দাঁড়াও। নেক্সট 17। স্যার একবার পেজটা দেখান স্যার। হুম, এই যে ভারত পথিক বলা হতো নি রাজা রামমোহন? হ্যাঁ, ভারত পথিক, একদম ভারত পথিক, এটাও হবে ভারত স্যার পথিক। হয়ে গেছে। ভারত পথিক বলা হয়, এটাও লিখে রাখো, ভারত পথিক বলা হয় তাকে। আচ্ছা, নেক্সট ঐতিহ্যতাবাদী আধুনিকতা, ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী কাকে বলা হয়? ইংলিশটা হচ্ছে ট্র্যাডিশনাল মডার্নাইজার। ট্র্যাডিশনাল মডার্নাইজার কাকে বলা হয়? মডার্নাইজার কাকে বলা হয়? দেখো, কেউ কোনো কিছু মডার্ন হয় কখন, মানুষ কখন মডার্ন হয়? ড্রেস পরে নিলে, ভালো ভালো মানে কস্টলি ড্রেস পরে নিলেই মানুষ মডার্ন হয়?
পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলো যদি। পাশ্চাত্য নয়, ব্যাপারটা পাশ্চাত্য নয়, ব্যাপারটা শিক্ষায় শিক্ষিত হলে আমাদের তাকেই আমরা মডার্ন বলতে পারি। ঠিক আছে, তো এবার আমাকে বলো যে ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কোন লোকটার অবদান সব থেকে বড় রয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাস, ইউ হ্যাভ গট ইউর অ্যান্সার, দ্যাট ইজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার প্রশ্নটা হচ্ছে এটা তাকে কে উপাধিটা দিয়েছিল? প্রশ্নটা আমার এখানে, এই উপাধিটা তাকে কে দিয়েছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উপাধিটা কে দিয়েছিল, ওটা কে বলেছিল? তার নাম লিখে রাখবে, তাকে দিয়েছিল ঐতিহাসিক একজন হিস্টোরিয়ান, তার নাম হচ্ছে অমলেশ ত্রিপাঠী। তার নাম হচ্ছে অমলেশ ত্রিপাঠী। অমলেশ ত্রিপাঠী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলেছে। বাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে অনেক ইনফরমেশন আমাদের রয়েছে। একটা ইনফরমেশন আমি বলে দিচ্ছি, এই যে রবিবার ছুটির ব্যাপারটা, ঠিক আছে, এই যে রবিবার সানডে প্রত্যেক জায়গায় ছুটি, এই যে রবিবার ছুটি ব্যাপারটা, এটা কিন্তু প্রথম বিদ্যাসাগরই শুরু করেছিল। ঠিক আছে, সংস্কৃত কলেজে যে রবিবার ছুটি, এটা তিনি কিন্তু প্রথম রবিবার ছুটির ব্যাপারটা বিদ্যাসাগর চালু করেছিল। বাকি আরেকটা বলে দিই, বিধবা বিবাহ কত সালে? 1856। 1856, 1856। সেই সময় আমাদের কে ছিল বলে দিয়েছিলাম তো, বলো। লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। বিধবা বিবাহের সময় লর্ড ডালহৌসি আমাদের ছিল। ভেরি গুড, লর্ড ডালহৌসি। ভেরি গুড। নেক্সট 18। আচ্ছা, এটা আর ছোট্ট করে আমরা জানি, শুধু বলেই দিচ্ছি, কথা শিল্পী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বেশি কিছু বলার নেই এর সম্পর্কে, কারণ ব্যক্তিটা এমনই, ব্যক্তিটার সম্পর্কে বলার কিছু নয়, জানতে গেলে তার সম্পর্কে পড়তে হবে। ঠিক আছে, এমনি এমনি সকলের ফেমাস মানে লেখক রাইটার শরৎচন্দ্র নয়। যাই হোক, শরৎচন্দ্র মুখে বলা আর শরৎচন্দ্রের লেখার ডেপথ বোঝা অনেক পার্থক্য আছে। রবীন্দ্রনাথের চেয়েও অনেক বড় মাপের লেখক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার লেখা যদি কেউ পড়ে থাকো ভালো কথা, না পড়ে থাকো আরো ভালো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, চলো নেক্সট আর দুটো ডিসকাস করব, 19 আর 20। আচ্ছা, 19 নম্বর করো, যে ভারতীয় জাতীয়তাবাদের ঋষি কাকে বলা হয়? ভারতীয় জাতীয়তাবাদের ঋষি। অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। আচ্ছা, ভালো কথা। আরেকটা বলি, তাহলে সঙ্গে সঙ্গে উত্তর চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে সাহিত্য সম্রাট। কি হবে? বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভেরি গুড, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাই প্রফেশন কি ছিল? কি? সাহিত্য সম্রাট ছিল। সাহিত্য প্রফেশনালি কি করত? না। প্রফেশনালি কি কাজ করত? প্রফেশনালি রাইটার নয় কিন্তু। বলো বলো। উকিল ছিল স্যার। উকিল না, সবাইকে উকিল দিয়ে দিলে হবে? আচ্ছা, যাই হোক, সবাইকে উকিল দিয়ে দিলে হবে। আচ্ছা, আর 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 কার কি মনে হচ্ছে বলো বলো বলো, কোনো সমস্যা নেই, কাউকে বকবো না, বলো যা যেটা মনে হচ্ছে বলো না। জানেনি স্যার, উল্টা পাল্টা বললে কি করে? বলুক না, বলো না, কি আছে। দেখো, তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট বোঝো? রেজিস্ট্রি করে। ম্যাজিস্ট্রেট মানে কি? স্যার উকিল। ম্যাজিস্ট্রেট মানে উকিল? হ্যাঁ, বিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বিএম বোঝো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। এবার বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। লাস্ট অফ অল, আজকের হচ্ছে লাস্ট ইম্পর্টেন্ট পার্সোনালিটি। এটা আমাদের মানে টপিকটা রিমেনিং থাকবে। আমি এখানে
প্রচুর লোকের সম্পর্কে আলোচনা করব, প্রায় আমার টার্গেট রয়েছে 100, ঠিক আছে, 100 জন সম্পর্কে আমি আলোচনা করব এখানে, আজকে মাত্র 20টা, কারণ প্রত্যেকের সম্পর্কে একটু ডিটেলস বলতে হচ্ছে, একটু এর জন্য টাইম লাগবে, এটা আমরা পরের দিন আরো কন্টিনিউ করব। লাস্ট অফ অল, অজাত শত্রু কার উপাধি? এই আবার কেউ বিম্বিসার বলবে না, এটা আমি যতবার জিজ্ঞেস করি লোকে বলে স্যার বিম্বিসার। অজাত শত্রু কার উপাধি? অজাত শত্রু মানে কি বলতো? হোয়াট ইজ যার দ্য? কোনো শত্রু নেই। ভেরি গুড, যার কোনো শত্রু নেই, ঠিক আছে, যার কোনো শত্রু নেই, ভালো কথা। কাকে বলা হয়? পাচ্ছি না, তাহলে আরেকটা দিই। বিহারের গান্ধী। স্যার রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ, বাহ, এই তো এটা বললো, এটাকে শেষে বললে ভালো হতো। যাই হোক, আরো একটা, আমি ভাবলাম এটা পারবে না, আরেকটা হচ্ছে দেশ রত্ন, ঠিক আছে, দেশ রত্ন। সীমান্ত গান্ধী। এই বাবার এই একই লোক গো, সীমান্ত গান্ধী কেন হবে? রাজেন্দ্র প্রসাদকেই বলা হয় তিনটাই, একসাথেই তো আলোচনা করছি না, দেশ রত্ন। এই তিনটা একই লোক। সীমান্ত গান্ধী, খান আব্দুল গাফফার খানের গল্প হয়ে গেছে, যাদের গল্প হয়ে গেছে সে আর ঘুরে তাদের গল্প আসবে না। তাহলে এখানে বলা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, রাজেন্দ্র প্রসাদ, বিহারের গান্ধী বলা হয়। বিহার থেকে নেতৃত্ব দিয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, দ্যাট ইজ কল বিহারের গান্ধী। এবার আমার প্রশ্নটা হচ্ছে এটাই, এই যে রাজেন্দ্র প্রসাদ কে ছিল? কে ছিল গো রাজেন্দ্র প্রসাদ? কি কি ডেজিগনেশন ভারতের প্রথম পেয়েছিল? রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল। আর আর কি জানো তার সম্পর্কে? আরো তো কিছু জানো না? জানো না? ফার্স্ট প্রেসিডেন্ট, ঠিক আছে, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর গণপরিষদের প্রথম সভাপতি ছিল, গণপরিষদের সভাপতি। হ্যাঁ হ্যাঁ ছিল। প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের সভাপতি ছিল, তাই তো? আর কে ছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং পরপর দুবার, তাই না, পরপর দুবার কনজিকিউটিভ 2 টাইমস। আর কখনো হয়েছে কেউ পরপর দুবার রাষ্ট্রপতি? আর কিন্তু কেউ দুবার রাষ্ট্রপতি হয়, দুবার প্রধানমন্ত্রী হয়েছে, দুবার কিন্তু কেউ রাষ্ট্রপতি হয়নি। দুবার প্রধানমন্ত্রী অনেকেই তো হয়েছে, তাই তো, কিন্তু কনজিকিউটিভ 2 টাইম প্রেসিডেন্ট একমাত্র রাজেন্দ্র প্রসাদই হয়েছে। তাহলে রাজেন্দ্র প্রসাদের কোনো শত্রু ছিল না বলে দেখো, সেই জন্য দেখো সব থেকে ইম্পর্টেন্ট পোস্টগুলো দেখো সে পেয়েছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গণপরিষদের সভাপতি, প্রত্যেক জায়গায় রাজেন্দ্র প্রসাদ কিন্তু প্রেফারেন্স পেয়েছে। এবং রাজেন্দ্র প্রসাদ কবে, মানে আমাদের সাথে, মানে তার নাম ফেমাস হয় কখন জানো? 1917-এ, যখন গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ করছিল। চম্পারণ সত্যাগ্রহের সময় গান্ধীজির সহায়তা করেছিল, মানে গান্ধীজির সঙ্গে একদম ছায়ার মতো লেগেছিল কে? এই আমাদের রাজেন্দ্র প্রসাদ। সেখান থেকেই তিনি গান্ধীজির ফেভারিট হয়ে গেছিলেন, ঠিক আছে। আর মনে রাখবে 1939-এ 1939 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসু পদত্যাগ করেছিল, মনে আছে? এটা জানো কেউ? সুভাষচন্দ্র বোসকে রিজাইন করা হয়, রিজাইন করতে বাধ্য করে গান্ধীজি। সেই সময় সুভাষচন্দ্র বসু রিজাইন করার পরে আইএনসির প্রেসিডেন্ট কে হয়েছিল? আইএনসির প্রেসিডেন্ট হয়েছিল এই রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। মানে সব জায়গায় দেখো এজ এ ব্যাকআপের মতো সে ঠিক তার নিজের ডিউটি করে দিয়ে গেছে। ওকে, লিখেছে প্রত্যেকে? এটা কোন কংগ্রেসে, হরিপুরা না ত্রিপুরা, ওই সুভাষচন্দ্র বসু? হরিপুরা ত্রিপুরা দুটাতেই সুভাষচন্দ্র বসু হয়েছিল। প্রথমেরটা হরিপুরা ছিল, তারপরে এটা ত্রিপুরি ছিল। এটা ত্রিপুরি অধিবেশন 1939-এ, আর হরিপুরা 1938-এরটা হয়েছিল, ঠিক আছে। আমি লিখে দিয়েছি তা আগের দিন, দেখো প্রত্যেকে নোট ডাউন করে নিয়েছো এটা? হ্যাঁ স্যার। ওকে, যাই হোক, এটা একটু পড়ে নেবে। পরের দিন আমি এর পরে সেকেন্ড পেজ কি ছিল? এইটা প্রিন্স অফ প্যাট্রিয়টস, মারাঠা কেশরী। ওকে, ওকে,
তো পরের দিন তাহলে হ্যাঁ, আমরা এর পরে দেখো এটা আমরা কন্টিনিউ করবো, এই টপিকটা আমাদের এখনো রিমেনিং থাকবে। আর আমরা জওহরলাল নেহেরু, তারপর বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে প্রচুর আরো অনেক ফেমাস ব্যক্তিত্ব রয়েছে যাদের সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তাদের সম্পর্কে আমরা টোটাল ডিসকাস করে আমরা দুটো সেকেন্ড পরের ক্লাসেও কমপ্লিট হবে কিনা দেখছি। তারপরে আমরা কিছু স্পোর্টসম্যানদের সম্পর্কে একটু আলোচনা করব। তো এই টপিকটা আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক, যেখানে আমরা সমস্ত ফেমাস পার্সনগুলোর সম্পর্কে ডিসকাস করব। ওকে?